সুদূর অতীতে জীবন যখন ছিল এক নিরন্তর সংগ্রাম, তখন ভাগ্য মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নিয়ে যেত। তেমনি এক দম্পতির কথা, আলী, এক পরিশ্রমী যাযাবর, আর তার রূপবতী স্ত্রী ফাতেমা। তারা নিজেদের শহরের মায়া ত্যাগ করে বেরিয়েছিল নতুন ভাগ্য গড়ার আশায় অন্য এক শহরে, যেখানে ছিল প্রাচুর্যের হাতছানি। কিন্তু বিধিবাম, এক ভয়াল রাতের অন্ধকারে একদল নির্মম ডাকাত তাদের জীবনের সমস্ত সঞ্চয় ছিনিয়ে নিল। এক মুহূর্তে তারা পথের ভিখারি হয়ে গেল। এক অচেনা শহরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ হয়ে গেল ঘোর অন্ধকার। কিন্তু ফাতেমার সৌন্দর্যের যে এক নীরব মূল্য ছিল, যা ছিল কালকের ভয়াবহ পরীক্ষার মূল কারণ, তা তারা তখনও বুঝতে পারেনি। চরম দুর্দশার সেই সময়ে যখন অর্থ আর আশ্রয়ের প্রয়োজন, তখনই এক চালাক শেঠের ব্যবসায়ীর দৃষ্টি পড়ল ফাতেমার উপর। সে বুঝতে পারল আলীর অসহায়তা তার গোপন লালসা চরিতার্থ করার এক সুবর্ণ সুযোগ। এক যাযাবর আলী তার স্ত্রী ফাতেমাকে নিয়ে নিজের শহর থেকে টাকা উপার্জনের জন্য অন্য এক শহর অভিমুখে রওনা হচ্ছিল। যখন তারা অন্য শহরের কাছাকাছি পৌঁছালো, তখন পথে কিছু ডাকাতদের দেখতে পেল। সেই ডাকাতরা আলী এবং তার স্ত্রী ফাতেমার কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিল এবং তাদের ভিখারি বানিয়ে দিল। ডাকাতরা সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু আলী এবং তার স্ত্রী ফাতেমা সব কিছু লুট হয়ে যাওয়ার পর দুশ্চিন্তায় পড়ে গেল এবং ভাবতে লাগলো যে এখন কি করবে এবং কোথায় যাবে। এক অচেনা শহরে তাদের দুজনেরই খারাপ অবস্থা হয়ে গেল, কারণ অচেনা শহরে টাকাই কাজে আসে। আলী তার সুন্দরী স্ত্রী ফাতেমাকে নিয়ে শহরের দিকে তো চলতে লাগলো, কিন্তু এই চিন্তা তাকে তাড়া করছিল যে এখন সে কি কাজ করবে, কারণ তার কাছে তো টাকা ছিল না। এই দুশ্চিন্তা সে চলতে থাকলো এবং শহরের বাইরে একজন ফকিরকে দেখতে পেল। সেই আলী তার স্ত্রীকে নিয়ে ফকিরের কাছে গেল। ফকিরকে দেখে আলী ভাবল, কেননা এই ফকিরকে নিজের সমস্যার কথা বলো, হয়তো এই আমার সমস্যার কোনো সমাধান বের করে দেবে। এই ভেবে সে ফকিরের কাছে পৌঁছালো এবং খুব নম্রভাবে নিজের সমস্যার কথা জানালো। সে বলল, ফকির বাবা, আমাদের সব কিছু লুট করে নিয়েছে, এখন কাজ করার কথা তো অনেক দূরে, আমাদের কাছে খাবার দাবারের জন্যও কিছু নেই। যদি আপনি আমাদের কিছু ব্যবস্থা করে দেন, তবে আমি আপনাকে তা ফেরত দিয়ে দেব। ফকিরের সেই আলীর প্রতি খুব দয়া হলো। ফকির বাবা বললেন, আমার বাছা, আমার কাছে তো কিছু নেই, কিন্তু আমি এমন একজন লোককে চিনি যে অভাবীদের ধার দেয়। তোমরা দুজন তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলো, হয়তো সে তোমাদের কিছু টাকা দেবে। ফকির তাদের দুজনকে শেঠ আব্দুলের কথা বললেন এবং তার কাছে পাঠিয়ে দিলেন। আলীর স্ত্রী ফাতেমা এত সুন্দরী ছিল যে যে কেউ তাকে দেখতেই থেকে যেত। আলী তার স্ত্রীকে নিয়ে শেঠ আব্দুলের কাছে পৌঁছালো। শেঠ আব্দুল যখন আলীর স্ত্রীকে দেখল, তখন সে তার প্রতি মোহিত হয়ে গেল, কিন্তু আলী এই বিষয়ে একেবারেই বেখবর ছিল। সে হাত জোর করে শেঠ আব্দুলকে বলল, শেঠ আব্দুলজি, আমার কিছু টাকার প্রয়োজন। কিন্তু শেঠ আব্দুলের একটি নিয়ম ছিল, সে টাকা ধার তো দিত, কিন্তু প্রথমে কিছু জিনিস নিজের কাছে বন্ধক রাখত। শেঠ আব্দুল বলল, টাকা তো আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু তোমার কাছে বন্ধক রাখার জন্য কি আছে? এখন আলী ভাবতে লাগলো, তার কাছে তো কিছুই ছিল না। কিছুক্ষণ ভেবে সে খুব বিনীতভাবে বলল, শেঠ আব্দুলজি, আমার কাছে বন্ধক রাখার জন্য তো কিছুই নেই। শেঠ আব্দুল বলল, দেখো ভাই, এভাবে আমি তোমাকে এক পয়সাও দিতে পারবো না, এটা আমার নিয়ম। আলী আবার চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবার পর শেঠ আব্দুলকে বলল, শেঠ আব্দুলজি, আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন, আমি সেই টাকা দিয়ে কাজ করে শীঘ্রই আপনার টাকা সুদ সহ ফিরিয়ে দেব এবং আমার স্ত্রীকে নিয়ে যাব। ততদিন আমার স্ত্রী ফাতেমা আপনার দেওয়ার টাকা বদলে আপনার কাছে আমার আমানত বা গচ্ছিত বস্তু থাকবে। শেঠ আব্দুল এটাই চাইছিল। শেঠ আব্দুল যখন আলীর এই কথা শুনল, তখন সে খুশি হয়ে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং টাকার বদলে আলীর স্ত্রী ফাতেমাকে নিজের কাছে রেখে নিল। এবার যেই মাঝরাতের সময় পেরোল, শেঠ আব্দুল ফাতেমার ঘরে পৌঁছালো। এটা দেখে ফাতেমার পায়ের তলার মাটি সরে গেল। সে ভয়ে কেঁপে উঠল এবং তাকে বলল, খোদার দোহাই, আমার ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু শেঠ আব্দুল কোথায় মানার পাত্র ছিল। সে সেই মহিলাকে বলল, খোদা তোমাকে কত সুন্দর বানিয়েছেন, এবং তারপর বলল, এবার তুমি সেই বোকা আলীকে ভুলে যাও, এখন তুমি চিরকালের জন্য আমার। অন্যদিকে আলী শেঠ আব্দুলের কাছে তার স্ত্রী ফাতেমাকে ছেড়ে শেঠ আব্দুলের কাছ থেকে ঋণ নিয়ে কাজ করার জন্য চলে গেল। আলী সেই টাকা দিয়ে পেঁয়াজের কাজ শুরু করল। সে কম দামে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনত এবং অন্যান্য অভাবী লোকদের কাছে বেশি দামে বিক্রি করত।
এইভাবে আলী সেই টাকা দিয়ে খুব তাড়াতাড়ি প্রচুর ধন সম্পদ জমিয়ে ফেলল এবং কিছুদিন পরে শেঠ আব্দুলের কাছে পৌঁছালো এবং বলতে লাগলো, শেঠ আব্দুলজি, আপনি আপনার হিসাব করে আমার কাছ থেকে আপনার টাকা নিয়ে নিন এবং আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন। এখন এত সুন্দর স্ত্রীকে কে ফিরিয়ে দিত? শেঠ আব্দুল আলীকে বলল, ভাই কি বলবো, আজ থেকে 2 মাস আগের কথা। তোমার স্ত্রী ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই রোগের কারণে তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছিলাম, ভালো ভালো হাকিমকে দেখিয়েছিলাম, কিন্তু আমি তবুও তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। আলী যখন সেই শেঠ আব্দুলের মুখ থেকে এই কথা শুনল তখন বুক চেপে বসে পড়ল এবং খুব দুঃখিত হলো। তারপর কিছুটা সাহস জুগিয়ে শেঠ আব্দুলকে বলল, শেঠ আব্দুলজি, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। হয়তো আমার ভাগ্যে এমনই লেখা ছিল। যদি সে আমার সাথেও থাকতো তখনও তার মৃত্যু আসতো, কারণ ভবিতব্যকে কে আটকাতে পারে। তবুও আপনি আপনার টাকা আমার কাছ থেকে নিয়ে নেন, যাতে আমি এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারি যে আমি আমার ঋণ পরিশোধ করে দিয়েছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার কলঙ্ক থেকে নিজেকে বাঁচিয়েছি। আলীর কথা শুনে সেই শেঠ আব্দুল বলল, না ভাই, এখন আমি তোমার কাছ থেকে টাকা কিভাবে নিতে পারি? যখন আমি তোমার আমানতকেই তোমাকে ফিরিয়ে দিতে পারলাম না, তখন আমার ঋণ ফেরত নেওয়ার কোনো অধিকার নেই। আলী বারবার শেঠ আব্দুলকে তার ঋণ ফেরত নেওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু শেঠ আব্দুল রাজি হলো না। এরপরে উদাস হয়ে আলী সেখান থেকে চলতে শুরু করলো এবং পথে আবার সেই জায়গায় পৌঁছালো যেখানে তার সাথে ফকিরের প্রথমবার দেখা হয়েছিল। সব সময়কার মতো ফকির তার চত্বরে বসেছিলেন। আলীও সেখানে গিয়ে চুপচাপ বসে পড়ল। ফকির যখন আলীকে দেখল তখন তাকে চিনতে পারল এবং তার খোঁজ খবর নিতে লাগল। আলী পুরো ঘটনা ফকিরকে জানালো। সেই ফকির খুব অভিজ্ঞ লোক ছিল। আলীর কথা শুনে ফকির বলল, আলী ভাই, সেই শেঠ আব্দুলই তোমার সাথে প্রতারণা করেছে। তোমার স্ত্রী ফাতেমা এখনও সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছে। তোমার স্ত্রীকে সেই শেঠ আব্দুল নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। এখন এমন করো, এখানের বাদশার কাছে চলে যাও এবং বাদশার দরবারে গিয়ে তার কাছে অনুরোধ করো যে, মহারাজ, আমার স্ত্রীকে শেঠ আব্দুলের কাছ থেকে ফিরিয়ে দিন, কারণ এখানের বাদশাহ খুব বুদ্ধিমান, সাহসী এবং হুঁশিয়ার। সে অবশ্যই সেই শেঠ আব্দুলের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবে। এখন তো দরবারেই তোমার ফয়সালা হবে। ফকিরের কথা মেনে আলী বাদশার দরবারে পৌঁছালো এবং বাদশার কাছে বিচার চাইতে লাগলো যে, মহারাজ, আমার স্ত্রীকে শেঠ আব্দুলের কাছ থেকে আমাকে ফিরিয়ে দিন। বাদশাহ শেঠ আব্দুলকে ডাকালেন এবং জিজ্ঞেস করলেন, এই কথা কি সত্যি যে এই আলী কিছু টাকার বদলে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল? শেঠ আব্দুল হ্যাঁ করল এবং বলল, জি মহারাজ, আলীর এই কথা একেবারে সত্যি। বাদশাহ আবার বললেন, তাহলে তুমি তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না কেন? বাদশার কথা শুনে শেঠ আব্দুল বলল, কিভাবে ফেরত দেব মহারাজ? আমি এই আলীকে তো বলে দিয়েছিলাম যে আজ থেকে 2 মাস আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। মহারাজ, এখন আমি খোদার কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফেরত আনতে পারবো না। বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোনো সাক্ষী আছে কি যে এই কথার সাক্ষ্য দেবে যে তার স্ত্রী এই পৃথিবী থেকে চলে গেছে? তখন শেঠ আব্দুল বলল, মহারাজ, এই কথার সাক্ষ্য সে ভালোভাবে দেবে যে এই আলীর স্ত্রীর চিকিৎসা করেছিল এবং সেই 4 জন লোকও এই কথা সাক্ষ্য দেবে যারা তার স্ত্রীকে কবরস্থানে দাফন করে এসেছিল। সেই শেঠ আব্দুল এই কথা এত বিশ্বাসের সাথে বলল যে বাদশাহ তার ওপর বিশ্বাস হয়ে গেল। তখন বাদশাহ আলীকে বললেন, যদি তোমার স্ত্রী ফাতেমা জীবিত থাকতো তবে আমরা অবশ্যই তোমাকে ফিরিয়ে দিতাম। এখন তো আমরাও নিরুপায়। এইভাবে বাদশাহ আলীকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। আলী আবার ফকিরের কাছে পৌঁছালো এবং দরবারে বাদশাহ ও শেঠ আব্দুল যা কিছু বলল সেই সমস্ত কথা ফকির বাবাকে জানিয়ে দিল। এই সব শুনে ফকির বললেন, আমি বাদশাহকে এত বোকা মনে করিনি। আমার দুঃখ হচ্ছে যে সে তোমার সাথে ন্যায় করল না। সেই বাদশাহ শেঠ আব্দুলের কথায় তো বিশ্বাস করল এবং তোমাকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিল। এখন তুমি আমার একটি কথা মন দিয়ে শোনো। তুমি আরও একবার বাদশার কাছে যাও এবং তাকে বলো যে, মহারাজ, আপনি শুধু 3 ঘন্টার জন্য আপনার এই সিংহাসনে ফকিরকে বসার সুযোগ দিন। তারপর আমি আপনাকে বলবো যে বিচার কিভাবে করা হয় এবং বিচার কাকে বলে। সেই আলী আরও একবার বাদশার দরবারে পৌঁছালো এবং সেই ফকির যেমনটি বলেছিলেন সে বাদশাকে সেটাই বলল। বাদশাহ আলীর এই কথা শুনে বললেন, আমার 3 ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে কোনো সমস্যা নেই। যদি এমন করার ফলে তুমি বিচার পেয়ে যাও তবে আমি 3 ঘন্টার জন্য আমার সিংহাসন ছেড়ে দেব। তুমি সেই ফকিরকে দরবারে ডেকে নিয়ে এসো। বাদশার এই কথা শুনে আলী ফকিরের কাছে গেল এবং ফকিরকে দরবারে নিয়ে এলো। যখন ফকির দরবারে পৌঁছালেন তখন বাদশাহ নিজের সিংহাসন ছেড়ে দিলেন এবং সিংহাসনে বসতেই ফকিরের সামনে শেঠ আব্দুলকে হাজির করা হলো। ফকির শেঠ আব্দুলকে জিজ্ঞেস করলেন, 2 মাস আগে যখন আলীর স্ত্রীর মৃত্যু হয়েছিল তখন এর কোনো প্রমাণ তোমার কাছে আছে? শেঠ আব্দুল বলল, হ্যাঁ, আমার সাক্ষী উপস্থিত আছে।
তখন বাদশা বনে যাওয়া ফকির হুকুম দিলেন যে সাক্ষীদের হাজির করা হোক। ফকিরের হুকুমে শেঠ আব্দুলের সাক্ষীদের পেশ করা হলো। সবার প্রথমে ফকির সেই হাকিমকে ডাকলেন যে আলী স্ত্রীর চিকিৎসা করেছিল। ফকির তাকে জিজ্ঞেস করলেন, কেন ভাই, আপনি এই আলীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন? হাকিম বলল, জি, আমি আলীর স্ত্রীর চিকিৎসা করেছিলাম। হাকিমের কথা শুনে ফকির বললেন, আচ্ছা হাকিমজি, আমাকে এইটা বলুন যে আপনি আলীর স্ত্রীর চিকিৎসা করার জন্য শেঠ আব্দুলের বাড়িতে যেতেন, নাকি আলীর স্ত্রী ফাতেমা চিকিৎসা করানোর জন্য আপনার কাছে আসতো? বাদশা বনে যাওয়া ফকিরের কথা শুনে হাকিম বলল, মহারাজ, শেঠ আব্দুলজি নিজেই আমার কাছে এসে ওষুধ নিয়ে যেতেন। ফকির বললেন, মানে আপনি বিশ্বাসের সাথে এইটা বলতে পারছেন না যে সেই ওষুধ শেঠ আব্দুল আলীর স্ত্রীর জন্যই নিয়ে যেত, নাকি অন্য কারোর জন্য? ফকিরের কথা শুনে সেই হাকিম বলল, এই কথা আমি বিশ্বাসের সাথে বলতে পারবো না যে শেঠ আব্দুলজি কার জন্য ওষুধ নিয়ে যেতেন, কিন্তু শেঠ আব্দুলজি আমার কাছ থেকে ওষুধ অবশ্যই নিয়ে যেতেন। হাকিমের কথা শুনে সেই ফকির বললেন, এর মানে তো এইটাই হলো যে আপনি রোগীকে না দেখেই ওষুধ দিয়ে দেন। এটা তো খুব অদ্ভুত ব্যাপার। আপনি ওষুধের বদলে কাউকে বিষও তো দিতে পারেন, এবং হতে পারে আপনার মাধ্যমে দেওয়া বিষেই এই আলীর স্ত্রীর মৃত্যু হয়েছে। ফকিরের এই কথাগুলো শুনে হাকিমের মুখ ভয়ে ফ্যাকাশে মতে লাগল। সে গলা পরিষ্কার করে বলল, না হুজুর, এমনটা কখনোই হতে পারে না। আমি আমার কোনো রোগীকে ওষুধের বদলে বিষ কেন দেব? আর এইভাবে তো আমার সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। হাকিমের কথা শুনে সেই ফকির বললেন, এখন তো তুমি এমনটাই বলবে। আমি তোমাকে তোমার কাজে অবহেলা করার জন্য এবং একজন রোগীর জীবন নিয়ে খেলার অপরাধে 50টি কোড়া মারার হুকুম দিতে যাচ্ছি। এর পাশাপাশি তোমার মুখ কালো করে সমস্ত শহরেও ঘোরানো হবে। এখন তুমি ভেবে নাও, সত্যি বলবে নাকি আমি সিপাহীদের তোমাকে গ্রেফতার করার হুকুম দেব? এইটা শুনে হাকিমের শরীর কাঁপতে লাগলো এবং সে ফকিরের পায়ে গিয়ে পড়ল এবং বলল, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি স্বীকার করছি যে আমি শেঠ আব্দুলের কোনো রোগীরই কোনো চিকিৎসা করিনি। শেঠ আব্দুল তো আমাকে হাজার হাজার টাকা দিয়েছিল এবং বলেছিল যে যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে এমনটা বলে তার পক্ষে সাক্ষ্য দিয়ে দিতে। আমার এইটাই গুনাহ যে আমি লোভে পড়ে এই শেঠ আব্দুলের কথা মেনে নিয়েছিলাম। বাদশা বনে যাওয়া ফকির বললেন, যাই হোক, তুমি গুনাহ তো করেছই, এই জন্য আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে 10টি কোড়া মারার হুকুম দিচ্ছি। ফকিরের হুকুমকে বাদশার সিপাহীরা সাথে সাথে পালন করল এবং হাকিমকে ধরে নিল এবং ভরা দরবারে তাকে কোড়া মারতে লাগলো। প্রথম কোড়া লাগতেই সে জোরে চিৎকার করল এবং বলতে লাগলো, মহারাজ, আমার উপর দয়া করুন, আমি মরে যাব। প্রতিটি কোড়ার সাথে তার গলা থেকে যন্ত্রণার আওয়াজ বের হতে লাগলো। হাকিমের সাথে এমনটা হতে দেখে শেঠ আব্দুলের সাক্ষী হিসাবে ডাকা সেই 4 জন লোকের বুক ধড়ফড় করতে লাগলো, যারা আলীর স্ত্রীকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করার কথা বলেছিল। এইবার সেই 4 জন সাক্ষীর পালা এলো। তখন ফকির তাদের জিজ্ঞেস করলেন যে তোমাদের 4 জনের কথা যে তোমরা 4 জন এই আলীর স্ত্রীর মৃতদেহ নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করে দিয়েছিলে, আমাকে এইটা বলো, দাফন করার আগে মৃতদেহকে স্নান করানো হয়, তারপর তাকে কফন পরানো হয়। এই সময় কি তোমরা সেই মহিলার মৃতদেহকে কাপড় ছাড়া দেখেছিলে? এইটা শুনে সেই শেঠ আব্দুলের 4 জন সাক্ষী বলতে লাগলো, না হুজুর, তার শরীর তো আমরা দেখিনি। যখন শেঠ আব্দুলজি জানাজা তৈরি করে নিয়েছিলেন তারপরেই আমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে দাফন করে এসেছিলাম। সেই 4 জন সাক্ষীর কথা শুনে সেই ফকির বললেন, এবং তোমরা এইটা জানার চেষ্টাও করনি যে সেই খাটে মরা মানুষ শুয়ে আছে নাকি জীবিত শুয়ে আছে? এমন তো নয় যে কোনো বিষাক্ত জিনিস দিয়ে অজ্ঞান করে সেই খাটে শুয়ে দিয়েছে আর তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে এলে। এটা তো একটা অনেক বড় অপরাধ। এর জন্য তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সেই 4 জন সাক্ষী হাকিমের মার খাওয়া দেখে আগের থেকেই ভয় পেয়ে গিয়েছিল। যখন তারা ফকিরের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল, তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। যেই ফকির শেঠ আব্দুলের দিকে তাকালেন, শেঠ আব্দুলের মুখ বাইরে থেকেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ফকির শেঠ আব্দুলকে বললেন, শেঠ আব্দুলজি, তোমার 5 জন সাক্ষীর তো আগেই দম বেরিয়ে গেছে। এখন তুমি বলো যে কারোর ইচ্ছার বিরুদ্ধে কারোর স্ত্রীকে জোর করে নিজের বাড়িতে রাখার অপরাধে তুমি কোন শাস্তি পেতে পছন্দ করবে? ফকিরের কথা শুনে শেঠ আব্দুলের মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। বাদশা বনে যাওয়া ফকির বললেন, এর আগে যে আমি তোমাকে 10 বছরের সাজা দিয়ে দিই, এখনো সময় আছে যে তুমি এই আলীর স্ত্রীকে ফাতেমাকে দরবারে হাজির করো।
বাদশার ভয়ে শেঠ আব্দুল সাথে সাথে নিজের কর্মচারীদের বাড়িতে পাঠিয়ে আলীর স্ত্রী ফাতেমাকে দরবারে হাজির করে দিল। ফকির আলীকে তার স্ত্রী ফাতেমা ফিরিয়ে দিলেন এবং শেঠ আব্দুলকে মিথ্যা সাক্ষ্যের অপরাধে 5 মাসের কারাদণ্ডের সাজা শোনালেন। সেই 4 জন সাক্ষীকে 100টি করে কোড়া মারার সাজা দিলেন, যারা আলীর স্ত্রীর মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এইটা দেখে বাদশা অবাক হয়ে গেলেন এবং ফকিরের সামনে হাত জোর করে বললেন, ফকির বাবা, আপনি অমূল্য, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে বিচার কিভাবে করা হয়। বাদশার কথা শুনে ফকির বললেন, মহারাজ, আমার 3টি কথা সবসময় মনে রাখবেন যে কখনোই এই 3টি জায়গায় নিজের স্ত্রীকে একা ছাড়া উচিত নয়। প্রথম জায়গা, যদি আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তবে এমন অবস্থায় কখনোই তাকে অসুস্থতায় একা ছেড়ে যাওয়া উচিত নয়। কারণ যখন কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ে করে তখন বিয়ের সময় সে স্বীকার করে যে আমি তোমার সুখে দুঃখে তোমার সাথে থাকব। এই জন্য অসুস্থতার অবস্থায় তার সঙ্গী সব সময় থাকুন এবং তার দেখাশোনা করুন। যেভাবে স্ত্রী তার স্বামীর সেবা করে, এইভাবে স্বামীরও অধিকার থাকে যে প্রয়োজনের সময় নিজের স্ত্রীর সেবা করা। এইটা আপনার গুণ এবং আপনার সুখ সমৃদ্ধির মূল কারণও। দ্বিতীয় জায়গা, যদি আপনার স্ত্রীর ওপর কেউ মিথ্যা অভিযোগ করে তবে এমন অবস্থায় আপনার তার সাথে থাকা উচিত। কারণ একটি মেয়ে এই আশায় তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে যে তার স্বামী তাকে বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে থাকবে। এই জন্য যদি বাইরের লোকেরা তার ওপর কোনো মিথ্যা অভিযোগ করে তবে আপনার নিজের জীবনসঙ্গীর পাশে থাকা উচিত। এমন সময় তাকে কখনোই একা ছাড়া উচিত নয়। তৃতীয় জায়গা, কখনোই নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে ছাড়া উচিত নয়। সে আপনার বন্ধু হোক, সে আপনার কোনো আত্মীয় হোক এবং সে আপনার কোনো আপন ভাই কেন না হোক, কোনো অবস্থাতেই নিজের স্ত্রীকে কোনো অন্য পুরুষের সাথে কখনোই একা ছাড়া উচিত নয়। কারণ আজকের সময় কারোরই কিছু জানা নেই কে কখন এবং কার সাথে প্রতারণা করবে। এই জন্য কখনোই ভুলে নিজের স্ত্রীকে কোনো অন্য পুরুষের সাথে একা ছাড়া উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও পছন্দ হয়ে থাকে তবে লাইক করুন, চ্যানেলকে সদস্যতা নিন এবং ঘন্টার বোতামও দাবান।